হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। তো চলো পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো আজকে একদম কিচেন থেকেই ব্লগটা আমি স্টার্ট করে দিয়েছি। তো এদিকে ডাইনিং টেবিলটা মুছে নিচ্ছে। আসলে রাতের বেলা এত পরিমাণে ধুলো হয়ে যায়, মানে রাতের বেলা তো আমরা খাওয়া দাওয়া করি, তারপরে পুরো রাতে এতটা ধুলো হয়ে যায়। তো সব কিছু পরিষ্কার করে নিয়েছি, আর রান্নাঘরটাও দেখো কত সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। একদম দারুণ একটা গ্লেজ দিচ্ছে। আর কি বলতো, আমাদের বউদের কিন্তু সারাটা দিন রান্নাঘরেই কেটে যায়। রান্নাঘরটাই হচ্ছে আমাদের ঘর। তো তাই জন্য সেটা যদি পরিপাটিভাবে গোছানো থাকে খুব ভালো লাগে দেখবে। একদম মনটা ফ্রেশ ফ্রেশ লাগে। তো এদিকে ওভেনটাও আমি ভালোভাবে মুছে নিয়েছি, আর এদিকে বেসিংয়ের মধ্যে আমি বাসনগুলো রেখে দিয়েছি। তো সেই বাসনগুলো এখন মেজে নিচ্ছি। আর রোজই আমার সকালবেলা উঠে এই কাজটাই থাকে, তোমরা সবাই জানো যারা আমার ডেইলি ব্লগ দেখো তোমরা। ঘুম থেকে উঠেই আমার নিজের ঘরটা গুছিয়ে আমার রান্নাঘর গোছানো কাজটা আমারই, কিন্তু এটা আমারই দায়িত্বে। মানে রান্নাঘর পরিষ্কার করা, সকালে বাসনপত্র মাজা, তারপর হচ্ছে চা করার ডিউটিটা আমার প্রত্যেকটা দিনই, মানে ৩৬৫ দিনে ৩৬৫টা দিনই কিন্তু আমাকে এই চাটা করতে হয়। আর আমিই করি আর কি, এটা আমার ডিউটি পড়ে গেছে বিয়ের পর থেকেই আর কি। প্রত্যেকটা বাড়িতেই বউদের একটা কাজ থাকে, মানে ধাপে ধাপে সেট করা থাকে কাজগুলো, যে এটার পর এটা করতে হবে। সেরকম আমারও শুরু থেকে অভ্যেসটা হয়ে গেছে। আর যেহেতু মানে প্রথম প্রথম যখন বিয়ে হয়ে এসেছি আমার কিছু অসুবিধা হয়নি, তো খুব তাড়াতাড়ি কাজগুলো আমি গুছিয়ে নিতে পেরেছি আর কি। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে একটা কথা তোমাদেরকে বলতেই ভুলে যাচ্ছিলাম। সেটা হলো, আমি যে সকালবেলা উঠে কাজ করছিলাম, আমি দিব্যি কাজ করছিলাম, খুবই ভালো ছিলাম। হঠাৎ করে আমার শরীরটা এতটা খারাপ লাগছিল, মানে পিঠের মাঝখানে এতটা পরিমাণে ব্যথা উঠে গেছিল, জানি না কিসের থেকে। মানে আমি না খেতে পাচ্ছিলাম না, কিচ্ছু ভালো লাগছিল না। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো তাহলেই বুঝতে পারবে। তো তখন আমার ক্যামেরাটা একটু অনই ছিল, তো আমার খুব খারাপ লাগছিল। তো এই যে যখন আমি এই যে রুটিটা বানাচ্ছিলাম, গোলা রুটিটা, মানে তখন থেকে আমার না প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা শুরু হয়ে গেছিলো শরীরে। তো যেহেতু মা হচ্ছে শাড়িটা চেঞ্জ করেনি, বাসি কাপড়টা, ওই কারণে মা হচ্ছে ধরতেও পারছে না এগুলো, তাই আমি বানাচ্ছি। আর আমি মাকে বলছি আমি বানাতে পারবো পারবো বলছিলাম। তারপর ফাইনালি আমি সবগুলো রুটি বানিয়ে ফেলেছি, বাবাকেও খেতে দিয়েছিলাম, মাকেও খেতে দিয়েছি। তারপর আমি খেতে বসেছি। তো চা খাচ্ছিলাম, এদিকে আমি খেতে পারছিলাম না। মানে কি বলতো, শরীরে একটা যন্ত্রণা থাকলে না খাওয়া দাওয়া কিচ্ছু ভালো লাগে না। তো হঠাৎ করেই পিঠের মাঝখানে আমার এত ব্যথা হচ্ছিল যে আমি শ্বাস নিতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল। তো দেখতেই পাচ্ছ আমি কি রকম জানি করছিলাম একদম। তো মনের মধ্যে একটা ভয়ও হচ্ছিল, যেহেতু সবে আমার মাত্র ৪ মাস হয়েছে। তো এই সময়টা একটু ভয় থাকে। তো কেন হচ্ছে, মানে একটু টেনশনে পড়ে গেছিলাম। তো তারপর মা আমাকে বলছিল যে যাও তাহলে ডক্টরটা দেখিয়ে আসো। তো আমি মাকে বলছিলাম দেখি কিছুক্ষণ, যদি ব্যথাটা না কমে তাহলে যাব। তো এদিকে আবার দেখো, এদিকে ব্যথা শুরু হয়ে গেছে, আর এদিকে আমার চোখের মধ্যে কি যেন লেগেছে। তো সেটাই মা আর কি বের করে দিচ্ছিল, জানি না কি, হয়তো চোখের পাতায় আটকে গেছিল। তো তারপর চোখটা ঠিক হয়েছে। হ্যালো বন্ধুরা, তো তোমরা সকালবেলা দেখেছিলে আমি রান্নাঘরের কাজকর্ম করে চা খাচ্ছিলাম। তো তখন আমার হঠাৎ করে এত আমার পিঠে ব্যথা উঠেছিল, মানে কোমরেও নয়, একদম মাঝখানে পিঠের এতটা পরিমাণে ব্যথা করছিল যে আমি শ্বাস নিতে পারছিলাম না। জানি না কেন হচ্ছিল এরকম। তো হয়তো গ্যাসের থেকে এরকম হতে পারে। আর আমার ঘরে গ্যাসের ওষুধ ছিল না, কারণ প্রেগনেন্সির 4 মাস হয়ে যায় আমার। তো 4 মাস হয়ে গেছে আর কি। তো আমার কখনো গ্যাস হয়নি, তো গ্যাসের ওষুধ খাওয়ার দরকারও পড়েনি। তো ওই কারণে ঘরে গ্যাসের ওষুধ ছিলও না। তো ওই কারণেই হয়তো আমার এরকম ব্যথা উঠেছিল। তারপর সকালবেলা তো চা খেয়ে দিয়ে মা কিছুক্ষণ আমার পিঠে মালিশ করে দিল। তো একটু কমেছিল, ভাবলাম যে ঠিক হয়ে গেছে। তো তারপর এই তখন বাজে 11:30। তো তখন আমার আবার ব্যথাটা উঠেছিল, যে আমি আর সহ্যই করতে পারছিলাম না। তারপর আমার বর আসে আর কি, একটু দরকারেও গেছিলো, ও এখন খুব ব্যস্ত। তো ও ভীষণ ব্যস্তর মধ্যে আমাকে কিভাবে নিয়ে যায় আর কি। কিন্তু এখন যেই পরিস্থিতিতে আমার মানে এতটা ব্যথা উঠে গেছিলো আর কি, যে ও আমাকে না নিয়ে গিয়েও পারছে না, আর এতটা ব্যস্ত এদিকেও, মানে জমিতে লোক লাগিয়েছে, লোক কাজ করছে, দেখাশোনা করতে হচ্ছে। তো তারপর আমাকে তো নিয়ে যায় ডাক্তারের এখানে। তো ডাক্তার আমাকে একটা ওষুধ দিয়েছিল, যে পেট ব্যথা বাদে যে কোনো ব্যথা উঠলে পরে ওষুধটা খেতে হবে। তো আমি তো আর জানি না সেটা মানে খেলে কমবে বা সেটা খাওয়া উচিত হবে কি না, সেটা তো আর আমি জানি না, ওই কারণে ডাক্তার দেখাতে গেছিলাম। তো তারপর ডক্টর তো সেভাবে দেখেনি, কারণ আমার এখন 4 মাস হয়েছে। যদি লিভার পেন ওঠে তাহলেই কিন্তু ডক্টর দেখে, তাছাড়া দেখে না। তাছাড়া অন্য কোনো ব্যথা হলে অন্য ডাক্তার দেখাতে বলেছে। তো তারপর বাড়িতে আসি, ওই ওষুধটা খাই, খেয়ে কিছুক্ষণ পরে কমে আর কি। তো তাই জন্য আজকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। সত্যি এতটা পরিমাণে শরীরটা খারাপ হয়ে গেছিলো, মানে পিঠের মাঝখানে ব্যথা এমনভাবে করছিল যে আমি যে নিঃশ্বাস নিব সেটা পারছিলাম না। মাঝে মাঝে ভাবছিলাম, মানে ভয়ই পেয়ে গেছিলাম যে কিসের থেকে এরকম যন্ত্রণাটা শুরু হয়েছে। আর যেহেতু এখন আমার 4 মাস চলছে, একটু ভয়ই লাগে এই সময়টা, 3-4 মাসটা একটু ভয়ই থাকে। তো তাই জন্য প্রচণ্ড ভয়ে ছিলাম আর কি। তো তাই জন্য আজকে আর ভিডিওটা কন্টিনিউ করিনি। আর এখন বেজে গেছে প্রায় 5টা।
কারণ হচ্ছে সারা দিন শুয়ে শুয়ে রেস্ট করেছিলাম আর ঘুমিয়েছি আর কি। মানে ব্যথায় এতটা ক্লান্ত হয়ে গেছিলাম যে সারাদিন আর ভিডিও করবো যে এনার্জি ছিল না। রান্না করার বাড়ির সব কাজ মাই করেছে, আমি শুধু ডক্টর দেখিয়ে এসে খাওয়া দাওয়া করেছি আর সারাদিন ঘুমিয়েছি, একটু আগেই উঠলাম। তো চলো আজকের ভিডিওটা আমি না হয় এখানেই আটকে রাখি, সকালবেলা উঠে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, নয়তো একটু পরে আবার ভিডিওটা কন্টিনিউ করব। তো এখনও বুঝে পাচ্ছি না কি শেয়ার করব তোমাদের সঙ্গে, তাই আর কি। আর ভাবলাম কথাটা তোমাদেরকে বলেই দেই, কারণ তোমরা যেহেতু আমার ফ্যামিলি মেম্বার, ভালো মন্দ সবটাই তোমাদের সঙ্গে আমার শেয়ার করা উচিত। তো চলো পরে দেখা হচ্ছে আবার। তো যেহেতু আমি সুস্থ হয়েই গেছি, তারপর মা আমাকে বিকেলের দিকে বলল যে চলো একটু কীর্তন শুনে আসো, কারণ এই সময়টা নাকি এসব শোনা ভালো। তো তারপরে যে রেডি হয়ে পড়েছিলাম, তারপরে চলেও গেছিলাম। তো তারপর আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর কি। তারপরের দিন সকালবেলা উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমি কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে গেছিলাম, মানে আমাকে একটা ব্যথার ওষুধ দিয়েছিল, সেটা খাওয়াতে আমি কিন্তু সুস্থ হয়ে গেছিলাম। তো সেটা আমার প্রথম যখন ডাক্তার দেখাতে গেছিলাম তখনই দিয়েছিল। তো আমি তো আর জানতাম না যে ওই ওষুধটা খেলে পরে সেরে যাবে। তো তাই জন্য আর খাওয়া হয়েছিল না, ডাক্তার দেখাতে চলে গেছিলাম। তো তারপর হচ্ছে এই যে তারপরের দিন বিছানা টিছানা গুছাচ্ছি, রোজকার মতো যা কাজকর্ম থাকে সেই কাজকর্মে এখন লাগবো। তো বিছানা টিছানা গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে কিন্তু চা খাওয়া দাওয়া হয়নি, কারণ হচ্ছে তোমাদের দাদাভাই সকাল সকাল এক জায়গায় গেছে, এই 7টা সাড়ে 7টার মধ্যেই বলেছে রান্না কমপ্লিট করতে। তাই জন্য আমি ওকে একটু সেদ্ধ ভাত আর ডিম অমলেট দিয়ে খেতে দিয়েছি, দিয়ে এদিকে আমাদের জন্য রান্নাটা করে ফেলছি। আজকে আমরা সকালে কেউ চা খাইনি, একদম ডাইরেক্ট সবাই ভাত খাবো আর কি। এদিকে হচ্ছে আমি উচ্ছে ভাজা করে নিলাম, কারণ বাবা এটা খেতে ভীষণ ভালোবাসে। তো দেখতে পাচ্ছ গরম গরম উচ্ছে ভাজা। আর এদিকে হচ্ছে ছোট ছোট আলুর তরকারি করেছে একটু, বাবা আর আমার বর খাবে এই কারণে, আর আমি তো এসব খাবোই না, আমার ঝোল তরকারি খেতেই ভালো লাগে না, তো দুজনের জন্যই করেছি। আর এদিকে করেছে হচ্ছে কচুরলতি, যেটা আমার খেতে ভীষণ ভালো লাগে। তো সেই কচুরলতিটাই আমি একটু খাই, কিন্তু এখন খাবো না, কারণ আমার যেহেতু একটু ঠান্ডা লেগে গেছে, তো না খাওয়াটাই ভালো হবে। তাই জন্য আমি শুধু ডিম অমলেট দিয়েই খাবো। আর ডিম অমলেটটা করলাম না এখনই, কারণ হচ্ছে যখন যে খাবে তাকে গরম গরম ভেজে দেবো আর কি। ঠান্ডা হয়ে গেলে অমলেটটা ভালো লাগে না, তাই। তো আজকে এই রান্নাবান্না আর কি। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তারপরে যে সব কিছু গুছিয়ে গুছিয়ে রাখছি, আর শিলনোড়াটায় মশলা বেটেছিলাম। তো এখন মানে প্রেগনেন্সি অবস্থায় নাকি মানে সব কিছু মুছে কুছে সুন্দরভাবে রাখতে হয়, যেগুলো আগেকার দিনের দিদা ঠাম্মারা বলতো আর কি। শিলনোড়া পরিষ্কার করে ধুয়ে রাখতে হয় বাটার সাথে সাথে, তাহলে নাকি বাচ্চা কাচ্চা পরিষ্কার থাকে, কোনো দাগ ছোপ থাকে না। জানি না এগুলো সত্যি কি না, কিন্তু প্রত্যেকটা মাই চায় তার বাচ্চা যেন ভালো থাকে, সুস্থ থাকে, সে যেন খুব সুন্দর হয়। তো সেটাই ভেবেই আর কি আমিও সেইভাবেই করি, রান্না করার পর ওভেন টোভেন সব পরিষ্কার করে রাখি। কারণ মা বলে সব কিছু পরিষ্কার রাখলে পরে বাচ্চার গায়েও মানে কোনো দাগ ছোপ হয় না, বাচ্চা কাচ্চাও পরিষ্কার থাকে। এই জিনিসগুলোকে অনেকেই মানে কুসংস্কার বলে মানে, বাট বড়দের কথা সব কিছুই কুসংস্কার বলে আমার মানা উচিত না। তাই জন্য আমি মানি, আর এই সময়টা বড়দের কথা মানা উচিত। তো এখন হচ্ছে আমার আর আমার বরের কিন্তু খাওয়া হয়ে গেছে, কারণ আমি যেহেতু সকালবেলা হচ্ছে চা খাইনি, প্রচণ্ড খিদে পেয়ে যায় এখন। তো তাই জন্য আমি ওর সঙ্গে একটু ভাত খেয়ে নিয়েছিলাম। তো সেই বাসনগুলোই মেজে নিচ্ছি। আর মা তো একদম পুজো দিয়েই খায়, তো তাই মা পুজো দিয়ে এসেই খাবে। তো তারপর আমি হচ্ছে কিছুক্ষণ পরে, তখন এই বাজে 11:30 12টা, তো আমার একটু খিদে পেয়ে গেছিলো। তারপর আবারও ডিম অমলেট পেঁয়াজ লঙ্কা লবণ নিয়ে বসে পড়েছি। সকালেও এই দিয়ে খেয়েছি, এই দুপুরেও এই দিয়েই খাওয়া দাওয়া করলাম, মানে 12টার দিকে। এখন 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে একটু করে খাই, কারণ না হলে খিদে পেয়ে যায়। তো তারপরে যে চলে এসেছি জামা কাপড় কাচতে। এগুলো হচ্ছে আমার সোয়েটার, কারণ এখন কিন্তু শীত নেই, প্রচণ্ড রোদ ওঠে, কিন্তু আমার শরীরে যেহেতু একটু রক্তটা কম, তাই জন্য আমার কিন্তু এখনও শীত লাগে। আমি এখনো পর্যন্ত কিন্তু সোয়েটার চাদর মুড়ি দিয়ে থাকি, তোমরা সকালবেলা করে দেখতেই পারো আমি সোয়েটার পরে থাকি। আর দেখবে ঘরের ভেতরটা না একটু মানে ঠান্ডা ঠান্ডাই থাকে, বাইরে তো প্রচণ্ড রোদ, আর বাইরে কতক্ষণ থাকা হয়, রুমেই বেশি থাকা হয়। তো এখন হচ্ছে জামা কাপড়গুলো কেচে দিচ্ছি, কলে পাড়ে বসে বসেই কাচছি। আর পরে আমি ধুয়ে নেব টিউবওয়েল পাড়ে, মানে কল ঝুঁকিয়ে আর ধুয়ে নেব না, কারণ কল ঝকালে পরে অনেকটাই কষ্ট হয়। তো এই যে চাদর ঠাদর এগুলো সব ধুয়ে রাখছি, কারণ এখন একটু একটু শীত করে, তো ভাবলাম যে যতই শীত করুক একটু সহ্য করে নেব, এগুলোকে ভালোভাবে ধুয়ে আলমারিতে তুলে রাখবো আর কি। তাই ধুয়ে দিচ্ছি আর কি। এই সঙ্গে সোয়েটার চাদর আর হচ্ছে বেড কভার এগুলো সব ধুয়ে দিচ্ছি। বিছানার বেড কভারটা যেহেতু চেঞ্জ করেছিলাম কালকে, আর এত পরিমাণে শরীরটা খারাপ হয়েছিল, বললামই তোদের ডক্টর দেখাতে গেছিলাম। তো আর জামা কাপড় কাচা হয়েছিল না, মানে কিছু কাজই করতে পারিনি। আর একটা কথা বলে দিই, কালকে কিন্তু আমি হলুদ নাইটিটা পরেছিলাম, আজকেও কিন্তু হলুদ নাইটিটাই পরেছি, কারণ কালকে হচ্ছে আমি স্নান করার আগে হলুদ নাইটিটা পরেছিলাম, তারপরে স্নান করার পরে কিন্তু অন্য নাইটি পরেছিলাম। তো এই নাইটিটা যেহেতু আমি ধুয়েই দিয়েছিলাম সকালবেলা, তারপরের দিন কিন্তু আবারও ওই নাইটিটাই পরেছে, কারণ যেহেতু শুকিয়ে গেছে। অনেকেই হয়তো ভাববে তোমরা যে এই নাইটিটা পরেই তো ভিডিও করেছিল, আবার এই নাইটিটা পরেই যে, তাই জন্যই বলে দিলাম আর কি কথাটা। তো এদিকে হচ্ছে আমার জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, তো এখন আমি এখানটায় এসে আর কি মানে ধুয়ে নিচ্ছি, তাহলে আমাকে আর কলটা পাম্প দিতে হবে না, ওই কারণেই।
তো এখন জামা কাপড়গুলো সব ভালোভাবে ধুয়ে শুকোতে দিয়ে তারপর হচ্ছে এই সিঁড়িটা একটু ভালোভাবে ধুয়ে নেব। আসলে কি বলতো, রোজই ধুলো হয়ে যায়, এখন তো ধুলোর দিন, খুব বাজে লাগে দেখতে। তার থেকেও বড় কথা কি বলতো, এই ধুলোগুলো পায়ে পায়ে বাথরুমের ভেতরে যায়, বাথরুমটা নোংরা হয়ে যায়। তো তাই জন্য আর কি জল দিয়ে ভালোভাবে ধুয়ে দিচ্ছি। আর আমি কিন্তু কাজগুলো খুব আস্তে আস্তেই করি, ভিডিওটা স্পিড করে দিই, তাই মনে হয় হয়তো আমি খুব তাড়াতাড়ি কাজগুলো করি। নিজের শরীরের খেয়াল রেখেই কাজগুলো করি। আর যদি আমি কাজগুলো না করি, সবটাই যদি মায়ের উপর মানে ছেড়ে দিই, তাহলে মায়েরও তো কাজ করতে কষ্ট হয়ে যাবে, তাই না? আর তার মধ্যে কি বলতো, মার যেহেতু একটুতেই প্রেশার হাই হয়ে যায়, আর মার শরীরটা একবারে পড়ে গেলে তখন সংসারের সব কাজই আমায় করতে হবে। তো তাই জন্য একটু মাকে হেল্প করে দিই, তাতে মাও সুস্থ থাকবে, আমিও ঠিক থাকবো। আর প্রেগনেন্সিতে একবারই যে বসে থাকাটা ভালো তাও কিন্তু না, একটু কাজ করাও ভালো আর কি। হ্যালো বন্ধুরা, তো স্নান ধান করে এই যে রোদে এসে বসে আছি। আসলে যেহেতু বাথরুমের সিঁড়ি এগুলো ধুয়ে দিয়েছি, তো তাই শ্যাম্পু করে স্নান করেছি, এখন চুলগুলো শুকিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, ভীষণ অধৈর্য লাগছে, মানে ক্লান্ত ক্লান্ত লাগছে। আর একটু সাউন্ড পাচ্ছ, কারণ আমাদের এখানে হচ্ছে কীর্তন হচ্ছে আর কি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করি। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করে দিও। আজকের মতো টাটা।